রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তানি সেনাপ্রধানের সাথে বৈঠক পেজেশকিয়ানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র আলোচনা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। লেবানন ইসরায়েল পঞ্চম দফা আলোচনা যুক্তরাষ্ট্রে এবং লেবানন ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই ইসরায়েলের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে দ্বিপাক্ষিক সমন্বয় আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর মহাপরিচালক জেনারেল আসিম মালিক উপস্থিত ছিলেন। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান। নূর খান বিমান ঘাঁটিতে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্বাগত অনুষ্ঠানে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ইরানি প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিবেশী দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই সফরকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে তেহরান ও ইসলামাবাদের ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলি শত্রুর সামনে অধিকৃত সব লেবাননি ভূখণ্ড থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল মানার ইংলিশ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন যে লেবানন প্রতিরোধ আন্দোলন, সেনাবাহিনী ও জনগণ এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যার নাম ইসরায়েলি প্রকল্প ভেঙে দেয়া। তার মতে, গত কয়েক বছরে হিজবুল্লাহকে সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিকভাবে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা ইসরায়েল বাস্তবায়নের চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। শেখ কাসেম বলেন, আমরা এখন লেবাননের ইতিহাসে একটি নতুন পর্যায়ে রয়েছি, যার নাম ইসরায়েলি প্রকল্প ভেঙে দেয়া। গত 2-3 বছরে ইসরায়েলি সত্তার সব প্রচেষ্টার পর আমরা এমন এক অবস্থায় পৌঁছেছি যেখানে তাদের প্রকল্প ভেঙে পড়েছে। এর অর্থ এই নয় যে তারা আবার চেষ্টা করবে না, তবে হিজবুল্লাহকে সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকভাবে নিশ্চিহ্ন করার যে বৃহৎ পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এখন তাদের আবার ফিরে আসার জন্য দীর্ঘ সময় প্রয়োজন হবে। তারা সফল হবে কিনা তা সময় বলবে, তবে আমরা এখন ইসরায়েলি প্রকল্প ভেঙে দেওয়ার পর্যায়ে রয়েছি। শেখ কাসেম জোর দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকা এই ফল অর্জনের মূল কারণ। তিনি বলেন, যদি প্রতিরোধের যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে না থাকতো এবং আত্মত্যাগে প্রস্তুত সেই বীর শহীদ প্রত্যাশী তরুণরা নিজেদের রক্ত, সম্পদ, পরিবার ও ঘরবাড়ি উৎসর্গ করতে প্রস্তুত না থাকতো, তাহলে আমরা এই অবস্থানে পৌঁছতে পারতাম না। তিনি আর উল্লেখ করেন, শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ, অন্যান্য শহীদ কমান্ডার, আহত ও বন্দীরা এবং প্রতিরোধকে সমর্থনকারী পরিবারগুলোর অসাধারণ ত্যাগই এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল যে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে। ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে সূত্রটি স্পষ্ট করে জানায়, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনো বিষয়ই আলোচনার এজেন্ডায় নেই এবং প্রকাশিত সমঝোতা স্মারকেও এমন কোনো বিষয়ের উল্লেখ করা হয়নি। সূত্রটির ভাষ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায় বসার সম্ভাবনার বিষয়ে যে প্রতিবেদন
প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা জোর দিয়ে বলে ক্ষেপণাস্ত্র ইস্যু কোনোভাবেই আলোচনার এজেন্ডায় নেই এবং কি উদ্দেশ্যে এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে তা স্পষ্ট নয়। এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। ইরানি সূত্রটি আরও উল্লেখ করে যে আলোচনার কাঠামো ও বিষয়বস্তু পূর্ব নির্ধারিত এবং সেখানে প্রতিরক্ষা সক্ষমতা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত নয়। এর আগে পাকিস্তানের মধ্যস্থতাকারী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়টিও আলোচ্য সূচিতে থাকবে। তবে ইরানি পক্ষের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে যে এমন কোনো সিদ্ধান্ত বা সমঝোতা হয়নি এবং এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইরানের পক্ষ থেকে পুনরায় জোর দিয়ে বলা হয়েছে যে দেশের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা বা দর কষাকষির প্রশ্নই ওঠে না এবং এ বিষয়ে প্রকাশিত গুঞ্জন বা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলের মতো পশ্চিমাঞ্চলের আকাশসীমাও এখন পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে এবং তা 24 ঘন্টা কার্যকর থাকবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের আকাশসীমা ব্যবহার করে অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা হয়েছে। এর ফলে দেশীয় এবং আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটগুলো আবারও স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সব বিমানবন্দর অ্যারোনটিক্যাল ইনফরমেশন পাবলিকেশন এ নির্ধারিত শর্ত ও বিধি অনুসারে পরিচালনার অনুমতি পেয়েছে। পাশাপাশি দক্ষিণ ইরানের কিশ ও আসালুয়েহ বিমানবন্দরও পুনরায় কার্যক্রম শুরু করবে, তবে সেগুলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমিত সময়ের জন্য পরিচালিত হবে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক সময়ে সীমাবদ্ধতার মুখে পড়া বিমান চলাচল ব্যবস্থায় স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। আকাশসীমা পুনরায় চালুর মাধ্যমে দেশটির বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং আন্তর্জাতিক ট্রানজিট রুট হিসেবেও ইরানের অবস্থান আবার সক্রিয় হয়ে উঠবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো বিবেচনায় রেখেই ধাপে ধাপে বিমান চলাচল স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেবানন ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে পঞ্চম দফা আলোচনা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা NNA। আনাদোলু এজেন্সির উদ্ধৃতি দিয়ে NNA জানায়, নিরাপত্তা ও রাজনৈতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই নতুন দফার আলোচনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে শুরু হয়েছে। তবে আলোচনার এজেন্ডা কিংবা এতে অংশগ্রহণকারী প্রতিনিধিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে 23 থেকে 25 জুন পর্যন্ত ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছিল। এমন এক সময়ে এই আলোচনা শুরু হলো যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় হামলা চালিয়ে চলেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। লেবাননের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে শুরু হওয়া এই আলোচনা উভয় পক্ষের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সংকট, সীমান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক বিরোধ নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও আলোচনার সম্ভাব্য অগ্রগতি বা কোনো সমঝোতার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে এবং সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান কূটনৈতিক সমঝোতার প্রাথমিক ইঙ্গিতের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এই পরিস্থিতিকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে, এই সংকটের সবচেয়ে বড় রাজনৈতিক চাপ এখন পড়ছে নেতানিয়াহুর উপর, যার নীতি ও কৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশ্লেষকদের একাংশের মতে গত এক দশকের বেশি সময় ধরে নেতানিয়াহুর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মূল বৈশিষ্ট্য ছিল কঠোর সামরিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষকে সামরিক শক্তির মাধ্যমে দমন করার কৌশল। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী থেকে শুরু করে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো পর্যন্ত সব ক্ষেত্রেই একই ধরনের নীতি প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে এই নীতি সাময়িকভাবে কৌশলগত সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়েছে। সাম্প্রতিক ইরানকে কেন্দ্র করে সংঘটিত উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাকে এই নীতির চূড়ান্ত রূপ হিসেবে দেখা হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে দ্রুত সমাধান আনার যে কৌশল গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। বরং এই সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন বিভাজন তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরেও বিতর্ক সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জোট হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র দাবি করছে। বিশেষ করে ইরান ইস্যু এবং গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ইসরায়েল নীতি নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিভাজন শুরু হয়েছিল তা পরবর্তী সময়ে আরও গভীর হয়েছে। ওই সময়ে ইসরায়েল ও তার সমর্থক গোষ্ঠীগুলো চুক্তির বিরোধিতা করেছিল, যা যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য বাড়িয়ে দেয়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আরও ঘনিষ্ঠ অবস্থান নেয়, যার মধ্যে ছিল জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি এবং গোলান হাইটসকে ইসরায়েলের নিয়ন্ত্রণে বৈধতা দেওয়া। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ঘনিষ্ঠতার মধ্যেও নতুন ধরনের দূরত্ব তৈরি হচ্ছে বলে বিশ্লেষণকারীরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের ভেতরে জনমত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে একাংশ এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং ইসরায়েলের সামরিক নীতির সমালোচনা করছে। কিছু জরিপের তথ্য উদ্ধৃত করে বলা হচ্ছে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী সহানুভূতি ইসরায়েলপন্থী অবস্থানকে ছাড়িয়ে যেতে শুরু করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেও ইসরায়েল নীতি নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন, অন্যদিকে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে শক্ত অবস্থানে রয়েছে। এই দ্বৈত অবস্থান ওয়াশিংটন তেল আবিব সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে কূটনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক ইরান সংঘাতকে কেন্দ্র করে পরিস্থিতি আরও স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে। অভিযোগ রয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, আঞ্চলিক মিত্র শক্তিগুলোর প্রভাব কমানো এবং সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সামরিক পদক্ষেপ নিয়েছিল। তবে বাস্তবে এসব লক্ষ্য পূরণ হয়নি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণে দাবি করা হচ্ছে। বরং ইরান তার আঞ্চলিক কৌশল পুনর্গঠন করেছে এবং আরও কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথকে কেন্দ্র করে ইরানের অবস্থান আন্তর্জাতিক জ্বালানির বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। কিছু সূত্র বলছে, নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলনামূলকভাবে নমনীয় হচ্ছে বলে পর্যবেক্ষণ করা হচ্ছে, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। বিশ্লেষণে আরো বলা হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহুর অবস্থান চাপের মুখে পড়ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা তার জোট রাজনীতিতে ডানপন্থী এবং কট্টর জাতীয়তাবাদী শক্তিগুলোকে গুরুত্ব দিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ নীতি এবং গাজায় সামরিক অভিযান ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে জটিল করেছে বলে সমালোচকদের দাবি। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পড়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা, অন্যদিকে আঞ্চলিক সংঘাতের বিস্তার। এই দুয়ের মধ্যে তার নীতি ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি বর্তমান যুদ্ধবিরতি উদ্যোগ টেকসই হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। ইরান তুলনামূলকভাবে কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে, আর ইসরায়েলকে নতুনভাবে তার আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিও পরিবর্তনের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে অটোমেটিক সাপোর্ট নীতি ছিল তা এখন ধীরে ধীরে শর্ত সাপেক্ষ কৌশলগত সমর্থনের রূপ নিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনাও বাড়ছে। সমালোচকদের মতে, তিনি তার দীর্ঘ শাসন আমলে ফিলিস্তিন সংকট সমাধানে কোনো স্থায়ী অগ্রগতি আনতে পারেনি, বরং সংঘাত আরও গভীর করেছে। গাজা যুদ্ধ, লেবানন অভিযান এবং ইরান সংকট সব মিলিয়ে তার নেতৃত্ব এখন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ বিরোধের মুখে।
কিছু বিশ্লেষণে এমনও বলা হচ্ছে বর্তমান পরিস্থিতি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন তাকে কৌশলগতভাবে দুর্বল অবস্থানে ফেলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান টানাপোড়েন এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কী প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে এই সময়কালটি ইসরায়েলি কৌশল, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানের আঞ্চলিক অবস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঘিরে সাম্প্রতিক সময়ে যে আবেগ, বিতর্ক এবং টানাপোড়েন দেখা যাচ্ছে তা কেবল কূটনৈতিক বা রাজনৈতিক স্তরের বিষয় নয়, বরং এটি ইতিহাস, অভিজ্ঞতা, প্রত্যাশা এবং বাস্তবতার দীর্ঘ এক জটিল মিশ্রণ। একদিকে রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের গভীর স্মৃতি, যেখানে ভারতীয় সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এবং স্বাধীন রাষ্ট্র গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্যদিকে রয়েছে পরবর্তী 5 দশকের অভিজ্ঞতা, যেখানে সীমান্ত, নদী, বাণিজ্য, রাজনৈতিক প্রভাব এবং পারস্পরিক আস্থার প্রশ্নে ধীরে ধীরে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব আজ এতটাই স্পষ্ট যে এটি শুধু নীতি নির্ধারক বা বিশেষজ্ঞদের আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের দৈনন্দিন কথোপকথন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক উপলব্ধির মধ্যেও গভীরভাবে প্রবেশ করেছে। বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে 15 থেকে 29 বছর বয়সী জনগোষ্ঠী, যারা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 কাছাকাছি, তারা এই পরিবর্তনের কেন্দ্রে অবস্থান করছে। এই প্রজন্ম এমন একটি সময়ে বড় হচ্ছে যখন তথ্য প্রবাহ অত্যন্ত দ্রুত, সীমান্তবর্তী ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে স্মার্টফোনে পৌঁছে যায় এবং আঞ্চলিক রাজনীতি আর কোনো দূরবর্তী বিষয় নয়। তারা স্কুল কলেজে নদী ভাগাভাগি, সীমান্ত সংঘর্ষ বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছে এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে এসব ইস্যুর নানান ব্যাখ্যা দেখছে। ফলে তাদের রাজনৈতিক অবস্থান তৈরি হচ্ছে সরাসরি অভিজ্ঞতা, অনলাইন প্রতিক্রিয়া এবং পারিবারিক আলোচনার সমন্বয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মনোভাব হঠাৎ করে তৈরি হয়নি। তাদের মতে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বাইরের প্রভাব বা আধিপত্যের প্রশ্নে এক ধরনের প্রতিরোধী মনোভাব বিদ্যমান ছিল। কেউ কেউ ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, প্রাচীনকাল থেকে দিল্লি ভিত্তিক শাসকদের এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা থাকলেও বঙ্গ অঞ্চলের মানুষ বারবার তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের যুক্তি অনুযায়ী এই ঐতিহাসিক স্মৃতি পরোক্ষভাবে বর্তমান রাজনৈতিক মনোভাবের ওপরও প্রভাব ফেলেছে। একই সঙ্গে তারা এটিও উল্লেখ করেন যে 1971 সালে ভারতের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল, তবে সেটি ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন ছিল না। সে সময় পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন সহ আঞ্চলিক অস্থিরতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করছিল। ফলে ইতিহাসকে একমাত্রিকভাবে দেখা ঠিক হবে না, এমন যুক্তিও তারা উপস্থাপন করেন। তবে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয় তা সীমান্ত পরিস্থিতি ঘিরে। সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড, গুলিবর্ষণ এবং অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর নথিতে উল্লেখ আছে যে 2 দশকের মধ্যে শতাধিক বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছে এবং আরও অনেক আহত হয়েছে। এসব মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কৃষক, শ্রমজীবী বা ছোট ব্যবসায়ী, যারা সীমান্তবর্তী জীবনের বাস্তবতার মধ্যে চলাফেরা করে। সীমান্তের রেখা তাদের দৈনন্দিন জীবনের অংশ হলেও সেই রেখার নিরাপত্তা ও প্রয়োগ নিয়ে সহিংসতার অভিযোগ জনমনে গভীর ক্ষোভ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সামগ্রিকভাবে জনমতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। সীমান্তবর্তী ভোটারদের রাজনৈতিক আচরণেও এর প্রতিফলন দেখা যায়, যেখানে কঠোর অবস্থান গ্রহণকারী প্রার্থীরা তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়ে থাকেন। নদী ও পানি বন্টনের প্রশ্ন সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দিক। ভারত ও বাংলাদেশের মধ্যে 50টিরও বেশি অভিন্ন নদী রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে উজানে ভারতের অবস্থান থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের হাতে রয়েছে। ফারাক্কা বাঁধ দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে বাংলাদেশের অভিযোগ শুকনো মৌসুমে পানি প্রবাহ কমে যায় এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, আবার বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়।
হয়। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা বছরের পর বছর ধরে অগ্রগতি ছাড়াই ঝুলে আছে। এই অনিশ্চয়তার কারণে বাংলাদেশ বিকল্প আন্তর্জাতিক অংশীদারদের দিকে ঝুঁকছে, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। অনেক বিশ্লেষক মনে করেন এটা শুধু পানির বিষয় নয়, বরং পারস্পরিক আস্থার প্রশ্ন বটে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কিছু অমীমাংসিত প্রত্যাশা রয়েছে। ট্রানজিট ও করিডোর সুবিধা দেয়া হলেও প্রত্যাশিত প্রতিদান না পাওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে কিছু নীতি নির্ধারক মনে করেন আঞ্চলিক সহযোগিতার পরিবর্তে দ্বিপাক্ষিক চাপ বা প্রভাব বিস্তারের প্রবণতা সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভ্যন্তরীণ রাজনীতিও এই সম্পর্ককে প্রভাবিত করছে, যেখানে কিছু দল ভারতের সঙ্গে ঘনিষ্ঠতাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে, আবার অন্যদিকে এটি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো ধর্মীয় পরিচয়ের প্রশ্ন। কিছু ভারতীয় বিশ্লেষক বাংলাদেশের অসন্তোষকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ব্যাখ্যাকে সরলীকৃত বলে মনে করেন। তাদের মতে এটি ধর্মের বিষয় নয়, বরং রাজনৈতিক ও কাঠামোগত অভিজ্ঞতার ফলাফল। তারা যুক্তি দেন যে পার্শ্ববর্তী দেশে মুসলিম জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বা সংখ্যালঘুদের প্রতি আচরণের খবরও বাংলাদেশের জনগণের ধারণাকে প্রভাবিত করে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা তুলনামূলকভাবে সহনশীল বলেই তারা মনে করেন। ফলে বিষয়টিকে ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে দেখা সঠিক নয়। এই পুরো প্রেক্ষাপটে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করেন উভয় দেশেই দ্রুত প্রতিক্রিয়াশীল তথ্য পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একটি ঘটনা ঘটার পর সম্পূর্ণ তথ্য না জেনেই মতামত তৈরি হয়ে যায়। ফলে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে এবং সম্পর্কের জটিলতা আরও বেড়ে যায়। ভারত ও বাংলাদেশ উভয় দিকেই একে অপরের বিরুদ্ধে নেতিবাচক কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের ধারণাকে প্রভাবিত করে। এই পরিস্থিতিতে সূক্ষ্ম বিশ্লেষণ বা ভারসাম্যপূর্ণ আলোচনা তুলনামূলকভাবে কম দৃশ্যমান হয়। সব মিলিয়ে যে চিত্রটি সামনে আসে তা হলো একটি সম্পর্ক যা ইতিহাসের আবেগ এবং বাস্তব রাজনীতির চাপের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে 1971 সালের সহযোগিতার স্মৃতি, যা এখনো অনেকের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রয়েছে সীমান্ত, নদী, অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাবের মতো বাস্তব সমস্যা, যা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান না হয়ে বরং জমাট বেঁধেছে। ফলে নতুন প্রজন্ম যারা এই ইতিহাসের প্রত্যক্ষ অংশ নয়, তারা বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের অবস্থান তৈরি করছে। তারা অতীতের প্রতি সম্মান দেখালেও ভবিষ্যৎ সম্পর্ককে আরো বাস্তবসম্মত, স্বচ্ছ এবং সমতা ভিত্তিক দেখতে চায়। এই পরিবর্তনই দুই দেশের সম্পর্ককে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা পুনর্গঠন এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর বাস্তব সমাধান খুঁজে বের করা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।